সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে বিএনপি কতটা জনপ্রিয়, মন্তব্য রিজভীর। প্রশাসনে থাকা আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আসাদুজ্জামান রিপনের। বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন কল্পনাও করা যায় না, মন্তব্য জামাত আমিরের। ভোট কেন্দ্রে মাস্তানি কালো টাকার খেলা সহ্য করা হবে না, হুঁশিয়ারি নেতাদের। বর্তমান বাংলাদেশ শেখ হাসিনার নয়, ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান এনসিপির। সংস্কার ছাড়া নির্বাচন মানবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে মুরাদনগরের নারী নির্যাতন, ফজর আলীকে ফাঁসাতেই পুরো পরিকল্পনা ছোট ভাই শাহ পরানের, বলছে র্যাব। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সুষ্ঠু নির্বাচন হলেই বিএনপি কতটা জনপ্রিয় তা প্রকাশ্যে আসবে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দলের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ দলের নেতাকর্মীরা করলে তাদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না। আর প্রশাসনে আওয়ামী লীগের ঘাপটি মেরে থাকা কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বলে মনে করেন দলের ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। শুক্রবার বিকালে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হইনি। বিএনপি গেল 16 বছর ধরে আইনের শাসন প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম করেছে উল্লেখ করে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিপুল ভোটে বিএনপির জনপ্রিয়তা প্রকাশ্যে আসবে। মানুষ যাকেই ভোট দেবে তারাই নির্বাচিত হবে, কিন্তু আপনারা ফলাফলটা দেখবেন যে আমাদের যে পদক্ষেপগুলো, আমরা যে সাংগঠনিক ব্যবস্থাগুলোর কারণে জনগণ আমাদেরকে কিভাবে গ্রহণ করছে সেটা আপনারা তখনই দেখতে পাবেন। দল কোনো ধরনের সন্ত্রাসীকে আশ্রয় প্রশ্রয় দেবে না বলেও জানান বিএনপির এই নেতা। দলের নামে বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে, সহযোগী সংগঠনের নামে কোনো দুর্বৃত্ত চক্র সাথে যোগসাজশ করা বা দুর্বৃত্ত চক্র গড়ে তোলা, অনৈতিক কোনো কাজের মধ্যে থাকা, এগুলো আমরা সন্ধান করে সাথে সাথে তার ব্যবস্থা নিয়েছে। এই ক্ষেত্রেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর নেতৃবৃন্দ আপোষহীন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেবারে জিরো টলারেন্স নিয়ে এই কাজটি করেছেন। এর আগে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রতীকী তারুণ্য সমাবেশে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। এ সময় তিনি বলেন, বিএনপির 16 বছরের আন্দোলনের উদ্দেশ্য ছিল দেশের মানুষকে শোষণ বঞ্চনা থেকে মুক্তি দেয়া। তবে এখনো প্রশাসনে আওয়ামী লীগের কর্মকর্তাদের কারণে তা সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, আওয়ামী লীগ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, গণতন্ত্র হত্যা করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ অনিবার্যভাবে বিলুপ্তির পথে চলে যাবে। প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যে সমস্ত লোক ঘাপটি মেরে আছে, যারা 14, 18, 24 নির্বাচন অবৈধ নির্বাচন করিয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে যারা শেখ হাসিনাকে সাহায্য করেছে, তাদেরকে চাকরি থেকে বিদায় দিতে হবে। দ্রুত ফ্যাসিবাদের দোসর কর্মকর্তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান বিএনপির এই নেতা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন কল্পনাও করা যায় না। ভোট কেন্দ্রে মাস্তানি কালো টাকার খেলা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দলের নেতাদের দাবি, যুদ্ধাপরাধের অভিযোগে যাদের হত্যা করা হয়েছে সেই ফ্যাসিস্টদের বিচার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সহ ইসলামী ও দেশপ্রেমিক শক্তি দিয়ে শান্তির দেশ করতে হবে। রংপুরে জামায়াতের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন নেতারা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ জনি। শুক্রবার স্থানীয় জেলা স্কুল মাঠে ভরে যায় লাখো মানুষে। দীর্ঘ 17 বছর পর এমন আয়োজনে রোদে পুড়ে সকাল থেকেই হাজারো মানুষ জড়ো হন সমাবেশ স্থলে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে এই সমাবেশে নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে মৌলিক সংস্কারের দাবি করা হয়েছে। যে কোনোভাবেই হোক সংস্কার আর নির্বাচন আদায় করা হবে। যুদ্ধাপরাধের অভিযোগে যাদের হত্যা করা হয়েছে তাদের বিচার সহ আশ্বাস দেয়া হয় শান্তির দেশ গড়ার। সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়ব,
এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে যাব। কোনো প্রশাসনিক কূপ করতে দেওয়া হবে না, ভোট কেন্দ্রে কোনো হস্তান্তর চলবে না, কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। যারা এই মানবতাবিরোধী অপরাধে জড়িত হত্যা করা হয়েছে, হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে। 24-এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক যে পরিবর্তন সূচিত হয়েছে, দেশপ্রেমিক ইসলামী শক্তির মধ্যে যে ঐক্যের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে কাজে লাগিয়ে সেই সুবিচারের বাংলাদেশ আমাদের করতে হবে। সমাবেশে অনেক অংশগ্রহণকারী জানান এই জমায়েতে তারা দেখতে পেয়েছেন পরিবর্তনের আশা। 17 বছর পর আজকের এই রংপুর জেলা স্কুল মাঠ যেভাবে ভরে গেছে, তাতে মনে হচ্ছে যে এই রংপুর অঞ্চল হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী মানুষের ঘাঁটি। আমাদের প্রাণের দাবি হলো রংপুর জেলা একটি অবহেলিত বৈষম্যপূর্ণ রংপুর জেলা, এই জেলা অন্য জেলাগুলোর মতো উন্নয়ন সাধিত হোক, এটা আমরা মনে প্রাণে চাই। আজকের এই কেন্দ্রীয় আমিরের সমাবেশে এসেছি একটাই দাবি নিয়ে, আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে। আমরা চাই এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। নির্বিঘ্নে শেষ হওয়া সমাবেশে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শক্তিশালী নেতৃত্ব। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। শুধুমাত্র একটি দলের পরিবর্তে অন্য একটি দলকে ক্ষমতায় আনতে ছাত্র জনতা রাস্তায় নামেনি। তারা মৌলিক সংস্কার চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জানালেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ গড়তে কাজ করবে এনসিপি। দেশ গড়তে জুলাই পদযাত্রার ৪র্থ দিনে এই মন্তব্য করেন তিনি। এই দিন পদযাত্রাটি পঞ্চগড়, ঠাকুরগাঁও হয়ে দিনাজপুরে পৌঁছায়। পথে একাধিক সমাবেশে যোগ দেন এনসিপির আহ্বায়ক ও নেতাকর্মীরা। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। জুলাই মাস জুড়ে দেশের ৬৪টি জেলায় পদযাত্রা কর্মসূচি নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দেশ গড়তে জুলাই পদযাত্রার ৪র্থ দিনে দলের নেতাকর্মীরা পৌঁছান পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরে। দুপুরে পঞ্চগড়ের অটোয়ারিতে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন শেষে নাহিদ ইসলাম বলেন, জনগণের স্বার্থে রাজপথে থাকবে এনসিপি। বিচার, সংস্কার এবং নতুন সনদ বাস্তবায়নে জনগণই একমাত্র শক্তি। এছাড়া এতে বক্তব্য রাখেন দলটির নেতাকর্মীরা। বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, শুধু আটোয়ারি নয়, প্রত্যেকটি উপজেলায় আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা এলাকা গড়ে তুলব এবং সেই জায়গায় যুব সমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভোটের পরে নতুন বাংলাদেশে আবার আমরা দেখছি কিছু রাজনৈতিক দলের কিছু মানুষ তাদের জায়গা থেকে একই অপকর্মগুলো করছে। দূরের আলাপ বাদ দেন, আপনি আটোয়ারিতে দেখবেন এখনো মরিছাটি বলেন, ধানাটি বলেন, এখান থেকে একটা ট্রাক পার হতে চাঁদা দেয়া লাগে। পরে পদযাত্রাটি পৌঁছায় ঠাকুরগাঁওয়ে। সমাবেশে নাহিদ ইসলাম বলেন, আঞ্চলিক বৈষম্য দূর করতে কাজ করবে এনসিপি। আমরা দেখেছি উত্তরবঙ্গ কিভাবে অবহেলিত রয়েছে, কিভাবে ৫৪ বছরে এই উত্তরবঙ্গের জেলাগুলোতে আঞ্চলিক বৈষম্য করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমাদের দাবি খুবই কম, খুবই সুস্পষ্ট। আমরা ভাতের অধিকার চাই, আমরা কাজের অধিকার চাই, আমরা চিকিৎসা চাই, আমরা শিক্ষা চাই। ঠাকুরগাঁও থেকে দিনাজপুরে যাওয়ার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনাও ঘটে। দিনাজপুরে পৌঁছে এক পথসভায় নাহিদ ইসলাম বলেন, তরুণরা কাঠামোগত সংস্কার চায়, শুধু এক দলের পরিবর্তে অন্য দলকে ক্ষমতায় বসাতে তারা রাস্তায় নামেনি। ছাত্র তরুণরা রাজপথে নেমে এসেছিল নতুন কাঠামোর জন্য, নতুন রাষ্ট্র, নতুন দেশের জন্য। সেই একটা দলের পরিবর্তে কেবল আরেকটা দল বসানোর জন্য নয়। পঞ্চম দিনে বগুড়া, জয়পুরহাট ও নওগাঁ জেলায় পৌঁছাবে এনসিপির পদযাত্রাটি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। মৌলিক সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, ছাত্র জনতা তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণেই জুলাই মাসে গণ অভ্যুত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ।
জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দলের কেন্দ্রীয় কমিটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। অভিযোগ করেন অভ্যুত্থানের 1 বছর পরেও এখনও ময়নাতদন্ত করে গণকবরের লাশগুলিকে পরিবারের হাতে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে সরকার। বর্তমানে পুলিশ শেখ হাসিনার সময়কার পুলিশের মতো আচরণ করছে বলেও অভিযোগ করেন এই ছাত্রনেতা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যেরকম সত্য সেইভাবে মৌলিক সংস্কার ব্যতীত আমাদের একটি নতুন করে সংসদে যাওয়া, নতুন করে একটি নির্বাচন হওয়ারও কোনো প্রকার সুযোগ নেই। মৌলিক সংস্কারের প্রতি আমাদের আসলে বলবো যে এখানে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। মৌলিক সংস্কার ব্যতীত আগামীর যে নির্বাচন সেটি কখনো বাস্তবায়ন হতে দেওয়া হবে না। শহীদ আহতদের যে কমিটমেন্ট, এক দফার যে ঘোষণা, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেটি বিনির্মাণ ব্যতীত সেটির যদি পুরোপুরি আমরা এখানের ভিতরে বাস্তবায়ন নাও করতে পারি, সেটার যে শুরুয়াত করা, সেটার যে একটা জার্নি স্টার্ট করা, সেটা না দেখা ব্যতীত আমরা আসলে এই ধরনের যে কোনো নির্বাচন সেই দিকে আসলে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত না। জুলাই বিপ্লবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেখেছেন সাহসিকতার অনন্য নজির। শেখ হাসিনা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণ আন্দোলনের সূচনায় এই ক্যাম্পাস প্রতিবাদে উত্তাল ছিল, পরিণত হয়েছিল আন্দোলনের কেন্দ্রে। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। তারুণ্যের তেজদীপ্ত সাহসে ফুঁসে উঠেছিল উত্তরের রাজপথ। স্বৈরাচারী সরকারের অনুগত পুলিশ বাহিনীর গুলির মুখেও শিক্ষার্থীরা পিছু হাঁটেনি। হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও নেয় দৃঢ় অবস্থান। আওয়ামী ছাত্র সংগঠনের দোসর ও ক্যাম্পাসে দমন পীড়নের হোতাদের শনাক্ত করে বহিষ্কার করা হয়। গঠিত হয় তদন্ত কমিটি। যখন আমরা একসাথে স্লোগান দিচ্ছি তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তখন ছাত্রলীগের গুটি কয়েক ছাত্র, ধরেন হলে কতজন ছিল সে সময় 200 থেকে 250 ছাত্র, তারা তখন মানে একপাক্ষিকভাবে স্লোগান দিচ্ছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি। তো এখানে দেখেন আমরা আমাদের অধিকার নিয়ে আমরা নামছি। আমরা যখন মশাল মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢুকি, যে আমাদের যে লাইব্রেরি মোড়টায় আছে, সেই লাইব্রেরি মোড়টা সকল শিক্ষার্থীর অবস্থান নেই এই পাশটাই রাস্তার, আর রাস্তার ওই পাশটাই মোড়ের ওইখানে হচ্ছে ছাত্রলীগ যারা ছিল, ছাত্রলীগ সবাই হচ্ছে লাঠি সোটা সহ হচ্ছে অবস্থান নেয়। নতুন বাংলাদেশ আমরা পেলাম, বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি। নতুন প্রশাসন পেলাম, বিশ্ববিদ্যালয়ের আমাদের ভিসিও পরিবর্তন হইল, কিন্তু যে আসামিরা যারা ছিল তারা এখনো ধরাছোঁয়ার বাইরে, তাদেরকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। আমাদের স্বাধীনতা খর্ব হয়েছিল, আমরা আশা করব এই ধরনের পরিস্থিতির আর পুনরাবৃত্তি হবে না এবং আমরা ফ্যাসিস্ট মুক্ত ক্যাম্পাস চাচ্ছি। সাধারণ শিক্ষার্থীরা চাওয়া পাওয়া আবু সাইদ ভাইয়ের নামে কিছু দৃশ্যমান কিছু কাজ হোক এবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, গণতন্ত্র রক্ষায় আহত ও শহীদদের কাছে কর্তৃপক্ষ দায়বদ্ধ। আবু সাইদের থিমটাকে আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি। এই বিশ্ববিদ্যালয়ে আর কোনো অন্যায় ঘটনা যাতে না ঘটে, বৈষম্য যাতে না ঘটে, সেটার জন্য আমরা বদ্ধপরিকর। সেই জন্য সকলেই সম্মিলিত প্রচেষ্টায় আমরা কিন্তু এই বিষয়টা আমরা করতে যাচ্ছি। দ্বিতীয়ত হলো এই যে কাজটা করেছেন, কেউ অন্যায় কাজটা করেছেন, অন্যায় কাজটা করার একমাত্র ছিল বিগত সরকার, যাকে ফ্যাসিস্ট সরকার হিসেবে সারা বাংলাদেশের নাম দেওয়া হয়। সেই ফ্যাসিস্টজন আর যাতে বিশ্ববিদ্যালয় মাটিতে না ঘটে, আমরা সকলের নিকট এই বার্তাটা দিয়েছি। ফ্যাসিস্ট বিরোধী গণ অভ্যুত্থান দমাতে আওয়ামী লীগের হয়ে অবস্থান নেয়া 2 শিক্ষক, 7 কর্মকর্তা কর্মচারী সহ 71 জনের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর। এবার বর্জ্য ব্যবস্থাপনায় অভিজ্ঞতা অর্জনে বিদেশ ভ্রমণের নামে 1 কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে গণপূর্ত অধিদপ্তরের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে আজিমপুরের সরকারি আবাসন নির্মাণে প্রকল্পে নানা অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় ব্যয় খাত দেখিয়ে সরকারি অর্থ 9/6-এর নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হয়ে ব্যয় বেড়েছে বছর বছর। এদিকে সরকারি প্রকল্পে অযাচিত বরাদ্দ বন্ধের তাগিদ টিআইবির। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে দেখুন বিস্তারিত। সরকারি কর্মকর্তাদের আবাসনের জন্য 1934 কোটি 50 লাখ টাকা ব্যয়ে রাজধানীর আজিমপুরে নির্মিত হচ্ছে 15টি 20 তলা বিশিষ্ট বহুতল ভবন। 2019 থেকে 2021 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2 দফায় মেয়াদ বাড়ানো হয়েছে। সংশোধিত উন্নয়ন প্রকল্পে মেয়াদ বাড়ানোর সাথে সাথে বাড়ানো হয়েছে অর্থ বরাদ্দ। পুরো প্রকল্পে অযাচিত অপ্রয়োজনীয় ব্যয়ের পাশাপাশি অপ্রাসঙ্গিক কিছু খরচ দেখানোর অভিযোগ রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার উপর অভিজ্ঞতা অর্জনে বিদেশ ভ্রমণের নামে 1 কোটি টাকা, কর্মকর্তাদের মিটিং বাবদ 20 লাখ টাকা সম্মানী, কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বাবদ 15 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার পুরোটাই লোপাট হয়েছে বলে অভিযোগ।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগে থেকে গাড়ি থাকলেও এ প্রকল্পে গাড়ি ক্রয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে 3 কোটি টাকা। কলোনি এলাকায় পুকুর থাকা সত্ত্বেও নতুন করে জলাশয় উন্নয়নের নামে 7.5 কোটি আর বৃষ্টির পানি সংরক্ষণাগার নির্মাণে 6 কোটি টাকা ব্যয় হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সংশোধিত ডিপিপিতে ব্যয় বাড়ানো হয়েছে স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 গুণ। একই সঙ্গে কিছু ক্ষেত্রে কাজের পরিধি কমানো হলেও অর্থ সমন্বয় করা হয়নি বলে অভিযোগ উঠেছে প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এ বিষয়ে বক্তব্য চাইলে কথা বলতে রাজি হননি গণপূর্তের প্রধান প্রকৌশলী সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশের উন্নয়ন প্রকল্পে ইউরোপ আমেরিকার চেয়ে প্রায় 3 গুণ বেশি ব্যয় খাত দেখানো হয় বলে জানালেন টিআইবির নির্বাহী পরিচালক। এই যে বিদেশ ভ্রমণ প্রকল্পের সাথে যুক্ত, তার কোনো টেকনিক্যাল বা সায়েন্টিফিক কোনো ভিত্তি অনেক সময় থাকে না। যেটা হয় যে বড় জোর কিছু মানুষকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, তাদেরকে ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য এই ধরনের সুযোগটা তৈরি করা হয় এবং এটা অত্যন্ত অযৌক্তিকভাবে এবং রাষ্ট্রীয় অর্থ অপচয় করে এই সুযোগটা নেওয়া হয়। একইভাবে প্রকল্প বাস্তবায়নের জন্য গাড়ি অপরিহার্য, কিন্তু গাড়ি কোন কয়টি গাড়ি, কোন মাত্রায়, কোন মাপের গাড়ি, কোন মূল্যের গাড়ি, এই বিষয়গুলো কিন্তু অনেক সময় এক ধরনের জালিয়াতি প্রতারণার মাধ্যমে নির্ধারিত হয়। সরকারি প্রকল্পে অযাচিত ও অপ্রাসঙ্গিক ব্যয় খাত বন্ধের তাগিদ সংস্থাটির। অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে যেই প্রতি ইউনিট যে ব্যয় হয় বাংলাদেশে, সেটি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় প্রায় কোনো কোনো ক্ষেত্রে 10 গুণ 12 গুণ বেশি। এমনকি ইউরোপের দেশের তুলনায়, ইউরোপের অনেক দেশের তুলনায় 3 গুণ বেশি আমাদের বছরের ব্যয়। যে এই যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে, যেটা আমরা অ্যাফোর্ড করতে পারি না, এটা জনগণের অর্থে এটাকে বন্ধ করতে হবে অবশ্যই। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে নারীকে পাশবিক নির্যাতন করে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া ও মব সৃষ্টির হোতা শাহ পরানকে গ্রেফতার করেছে র্যাব। সে একই ঘটনায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার ফজর আলীর ছোট ভাই। 2 ভাইয়ের দ্বন্দ্বের জেরে নারী নির্যাতনের ঘটনাটি ঘটে বলে দাবি র্যাবের। বড় ভাই ফজর আলীকে ফাঁসাতেই পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটায় ছোট ভাই শাহ পরান, এমন তথ্য র্যাবের। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 26 জুন কুমিল্লার মুরাদনগরের প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণ ও মারধরের ঘটনা ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় ফজর আলী নামে এক যুবককেও মারধর করতে। পরে ভুক্তভোগীর করা মামলায় সুমন, রমজান, আরিফ ও অনিক এবং ফজর আলীকেও গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং থেকে শাহপরানকে গ্রেফতার করে র্যাব। আগে গ্রেফতারকৃত ফজর আলীর ছোট ভাই শাহপরান। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন জানান, মুরাদনগরের বাহেরচর গ্রামের শহীদের বড় ছেলে ফজর আলী আর ছোট ছেলে শাহপরান 2 ভাই ভুক্তভোগীকে দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে 2 ভাইয়ের মধ্যে বিবাদ। গ্রাম্য সালিশে ছোট ভাইকে চর মারে বড় ভাই। উত্ত্যক্তর প্রেক্ষিতে এই 2 ভাইয়ের মধ্যে এটা দ্বন্দ্বেরও সৃষ্টি হয়। সে প্রেক্ষিতে বিগত 2 মাস পূর্বে তাদের মধ্যে একটা পারিবারিক বা গ্রাম্য পর্যায়ে একটা সালিশ হয়। শাহজালাল কর্তৃক শাহপরানকে হেনস্থা করা হয় এবং মারধরও করা হয়। সে প্রেক্ষিতেই শাহপরান তার এই বড় ভাইয়ের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা করে। অপমানের প্রতিশোধ নিতেই শাহপরান পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটায় বলে দাবি র্যাবের। 26 জুন যখন সে জানতে পেরেছে যে ফজর আলী আজকে যেতে পারে সেই বাসায়, সে অনুযায়ী সে মবটা প্ল্যান করে একটা গ্রুপ অফ পিপলকে সে বলে এবং এটা নিয়ে সে একটা মেসেজও দেয়। সেই মেসেজটাও আমাদের কাছে আছে। মূলত শাহপরান জানতো যে তার ভাই যাবে, বিভিন্ন কারণেই যায়, অ্যাট দ্য সেম টাইম তার সাথে ওই মহিলার সাথে উত্ত্যক্ত করে আসছিল। সেইভাবেই এই শাহপরানের লোকজন ভিকটিমের ঘরে প্রবেশ করে এবং তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এই মামলায় বাকি আসামিদের গ্রেফতারেও অভিযান চালাচ্ছে র্যাব। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। শুধু রাজধানীর মুগদা হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন 1/2 রোগী। চলতি মাসে সংক্রমণ আরও বাড়ার শঙ্কা চিকিৎসকদের। উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে হাসপাতালে আসার পরামর্শ। এদিকে গত 24 ঘন্টায় মশাবাহিত এই রোগ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 204 জন। শুভ মাহফুজের রিপোর্ট। এটি রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ইউনিটের প্রায় সব বেডে চিকিৎসাধীন রোগী। নারী পুরুষ মিলে 50-এর অধিক রোগী চিকিৎসা নিচ্ছেন এখানে।
যাদের বেশিরভাগই ঢাকার আশপাশের জেলা থেকে আসা। একেবারে জ্বর ক্লিয়ার, কোনো জ্বর নাই, শরীর ব্যথা, পায়ের থেকে মাথা পর্যন্ত ব্যথা, চোখ জ্বলে, আপনার এই ভিতরে লালচা হয়ে গেছে, মুখ সব ছিলে গেছে। ফার্স্টে জ্বর আইছিল আর কি, জ্বর আসার পরে একদিন পরে যে চেক করছি, চেক করার পরে শুনি ডেঙ্গু হয়েছে। 3 দিন থাকার পরে আমাদের রোগীর রক্তের প্লাটলেটটা কিছুটা ইমপ্রুভ হইতেছে আর কি, গ্র্যাজুয়ালি ইনক্রিজ হইতেছে। দেশে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত 5 মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন 4,345 জন। তবে 1 জুন মাসে এর চাইতে বেশি মানুষ এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হন। জুনে আক্রান্ত রোগীর সংখ্যা 5,804 জন। জুলাই মাসে আক্রান্তের সংখ্যা আরও বাড়ার সংখ্যা চিকিৎসকদের। দিন এখন রোগী বাড়ছে। এবছর আক্রান্তদের বেশিরভাগই আসেন জ্বর, শরীর ব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে। পুরুষ এবং ইয়াং পেশেন্ট বেশি আমরা পাচ্ছি। আর লক্ষণগুলো বলতে জ্বর থাকে, কারো 3-4 দিন জ্বর হয়ে আবার ভালো হয়ে যায়, জ্বর থাকে না কিন্তু অন্য উপসর্গ পারসিস্ট করে আর কি। যেমন আপনার জ্বরের সাথে পাতলা পায়খানা, বমি, এই দুটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই নিয়ে আসে, পাতলা পায়খানা, বমি। এছাড়া পেট ব্যথা, পেট ফুলে যাওয়া বা বুকে পেটে পানি জমে কাশি হওয়া, শ্বাসকষ্ট হওয়া, এই ধরনের সিমটমগুলো নিয়েই বেশি আসে। আর ব্লিডিং তো সব পেশেন্টের হয় না, কারো ধরেন 50 জনের মধ্যে হয়তো 10-12 জনের কোনো একটা ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে আর কি। উপসর্গ দেখা দিলে রোগীদের আতঙ্কিত না হয়ে হাসপাতালে আসার পরামর্শ এই চিকিৎসকের। 2-3 দিনের জ্বর থাকে অবশ্যই আপনি একটা হাসপাতালে নিকটস্থ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির ঈদের পর থেকে বাড়ছে চালের দাম। কেজিতে 8 টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে 78 টাকায়। তবে কিছুটা কমেছে মাছের দাম। বিক্রেতাদের দাবি, বেশিরভাগ সবজির দামও কেজিতে 10 টাকা কমেছে। তবে তা মানতে নারাজ ক্রেতারা। কিছুটা বেড়েছে মুরগির দামও। মামুন আব্দুল্লাহর রিপোর্ট। বৈশাখে নতুন চাল বাজারে আসায় সে সময় দাম কমায় বেশ স্বস্তি ছিল চালের বাজারে। তবে সেই স্বস্তি বেশি দিন স্থায়ী হলো না। চালের দাম আবারও কেজিতে 7-8 টাকা বেড়ে মিনিকেট মানভেদে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি। বাড়তি অন্যান্য চালের দরও। তবে বেশ কিছুদিন ধরেই স্থিতিশীল নাজিরশাইল চাল। 78-79 টাকা মিনিকেট, ভালো মিনিকেট। আর 28 চলতেছে আপনার 55-56 টাকা। আর নাজিরশাইলটা তো এটা তত বেশি বাড়ে নাই, যেহেতু নাজিরশাইলের সিজন অগ্রহণে গেছে। বাজারে বেড়েছে বিভিন্ন মাছের সরবরাহ। দাম কমারও কথা বলছেন বিক্রেতারা। তবে তা মানতে নারাজ ক্রেতারা। গেছে সপ্তাহে আপনার এই সপ্তাহে 10-20 টাকা কমই আছে। যেমন গেছে সপ্তাহে আমরা পিয়ালি বেচছি 600 টাকা, আজকে বেচতেছি 550, 520 টাকা। যেমন বাইলে বেচছি গেছে সপ্তাহে 600-650, আজকে বেচতেছি 500 টাকা। আর বড়টা বেচছি 800। যেমন আরি মাছ গেছে সপ্তাহে বেচছি 700, আজকে বেচতেছি 650। এরকমই আর কি, সেম সময় 10-20 টাকা কমই আছে গেছে। আগের সপ্তাহে এই সপ্তাহে একটু সরবরাহ ভালো আছে। দাম কম না, দাম অনেক বেশি। এই চিংড়ি মাছের কেজি 1000 টাকা, এই ছোট চিংড়ি মাছের কেজি এগুলো ছিল 500-600 টাকা। না তেমন কম কি, ওই ফার্ম গেট কাঠমাজার একই দাম। বেশ কিছুদিন সবজির বাজারে স্বস্তি থাকলেও এখন তা আর নেই। ক্রেতারা মনে করেন সবজির দাম আরও কমানো সম্ভব। তবে বিক্রেতারা বলছেন বৃষ্টি সত্ত্বেও বেশিরভাগ সবজির দাম কমেছে। ম্যাক্সিমাম সবজির দাম কিছুটা কমছে গত সপ্তাহ থেকে, 10 টাকা 5 টাকা কেজি আর কমছে। কমার কারণটা বৃষ্টি, বর্ষা, আবার 3 দিন বন্ধ পড়ছে তো একসাথে, লোকজন কম, এই জন্য আর কি সবজি চাহিদা কম, এই জন্য দাম কমছে। 40 টাকা কেজি হলে মধ্যবিত্ত এবং সবার জন্যই দেখা যায় যে ঠিক হয়। বাট এখন তো সবকিছুর দামই কেজি 50 বা 60 থেকেই শুরু হয়। মুরগির বাজারে ব্রয়লার 10 টাকা কেজিতে বেড়ে 160 টাকা হয়েছে এবং সোনালী আগের দামেই 290 টাকা কেজি বিক্রি হচ্ছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী শফু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং দলের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় জুলাই ও আগস্ট আন্দোলন সফল হয়েছিল। শুক্রবার মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার কুসুমপুর মাঠে জুলাই ও আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে সেবা দেন। ক্যাম্পে বিভিন্ন বয়সী প্রায় 500 জন রোগী বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট।
বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন 2008 সালের নির্বাচনে জড়িতদের এবং 1/11 কুশীলবদের গ্রেফতার করে বিচার করতে হবে। বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপির 31 দফার প্রচারে লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। বিকেলে উত্তরখান থানার কাঁচকুড়া বাজারের সামনে লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাস উদ্দিন আফাস বলেন, আগামীতে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে 31 দফার মাধ্যমেই দেশ পরিচালিত হবে। পরে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ, বিএনপির সদস্য সংগ্রহ নবায়ন এবং দ্রুত সময়ে সংসদ নির্বাচনের দাবিতে সমাবেশ করেছে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর ফ্লাইওভারের নিচে এই সমাবেশ হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান সহ অনেকে। কেউ যেন বিএনপির সুনাম নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেপ। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এই আহ্বান জানান। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার লক্ষ্য সাম্য, ঐক্য ও সমৃদ্ধ দেশ গড়া। বলেন, আগামী নির্বাচনে মনোনয়ন পেলে দুর্নীতিমুক্ত আধুনিক সমৃদ্ধ মিরসরাই গঠনে নিরলসভাবে কাজ করবেন। 1.5 কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ ইউকে। এ সময় সাংবাদিকদের কাছে 5 দফা দাবি তুলে ধরেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার নাজির আহমেদ। এসব দাবির মধ্যে রয়েছে আগামী জাতীয় নির্বাচনে সকল প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত, এই বিষয়ে দ্রুত হাইকমিশনারগুলোর কার্যকর পদক্ষেপ, প্রবাসীদের ভোটার তালিকা প্রস্তুত, তাদের মতামত গ্রহণ এবং ব্রিটেনে বুথ সরবরাহ করে ফিজিক্যাল ভোটের ব্যবস্থা নিশ্চিত করা। যারা সফলভাবে এনসিসি এডুকেশন ইউকে প্রোগ্রাম শেষ করেছে তাদের সাফল্য উদযাপন উপলক্ষে কনভোকেশন ও শিক্ষার্থী সম্মাননা হয়েছে রাজধানীতে। পেনস্টন একাডেমি অব ইন্টারন্যাশনাল স্টাডিজের আয়োজনে প্রোগ্রামটি ইংল্যান্ড ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের পথে ছাত্রছাত্রীদের অত্যন্ত সহায়ক। ইংল্যান্ড স্বীকৃত এই প্রোগ্রাম বাংলাদেশের মাটিতে দিয়ে আসছে আন্তর্জাতিক মানের শিক্ষা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেনস্টন বাংলাদেশের গ্রুপ সিও মোস্তফা জাভেদ, হেড অব এক্সাম ইরফান হোসেন, হেড অব একাডেমিক্স মোহাইমিনুল খান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে সেরা পারফর্মারদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। রাজধানীর একটি হোটেলে বর্ণাঢ্য আয়োজনে ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার 2023-এর বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। 13তম সাহিত্য পুরস্কারের এই আসরে দেশের খ্যাতনামা লেখক, উপন্যাসিক, গল্পকার ও প্রাবন্ধিক হাসনাত আব্দুল হাইকে আজীবন সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। উপস্থিত ছিলেন হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ, ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারপারসন ফারুক মঈনুদ্দিন আহমেদ, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম মাসুদ রানা সহ গণ্যমান্যরা। জামায়াতে ইসলামীর নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে সাভারে। শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার উত্তর জামসিংয়ে ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন করেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ডের নেতাকর্মীদের পাশাপাশি জামায়াতে ইসলামী সাভার পৌর শাখার বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে বিএনপি কতটা জনপ্রিয়, মন্তব্য রিজভীর। প্রশাসনে থাকা আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি আসাদুজ্জামান রিপনের। বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন কল্পনাও করা যায় না, মন্তব্য জামায়াত আমিরের। ভোট কেন্দ্রে মাস্তানি, কালো টাকার খেলা সহ্য করা হবে না, হুঁশিয়ারি নেতাদের। বর্তমান বাংলাদেশ শেখ হাসিনা নয়, ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান এনসিপির। সংস্কার ছাড়া নির্বাচন মানবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে মুরাদনগরের নারী নির্যাতন, ফজর আলীকে ফাঁসাতেই পুরো পরিকল্পনা ছোট ভাই শাহ পরানের, বলছে র্যাব। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন
www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।